সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। 12 জেলায় খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। 12 জেলায় খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ কেন? এই পরিদর্শনে মূলত কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখা হবে? দেখো, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রধান সচিব এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন বলেই নবান্ন সূত্রের খবর, এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্যের 12টি জেলায় অনুমোদনহীন মাদ্রাসা, অর্থাৎ যাকে খারিজ মাদ্রাসা বলা হচ্ছে, সেই মাদ্রাসাগুলিতেই এবার বিশেষ নজর নয়া সরকারের। কেন নজর? তার কারণ হচ্ছে এই মাদ্রাসাগুলিতে রাজ্য সরকারের তরফে অনুমোদন যেগুলো মাদ্রাসা রয়েছে সেখানে যে পঠন পাঠন করা হয়, যে সিলেবাস পড়ানো হয়, সেই সিলেবাস এই মাদ্রাসাগুলিতে, অর্থাৎ অনুমোদনহীন মাদ্রাসা যাকে বলা হচ্ছে খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে নাকি। পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত সুরক্ষা অর্থাৎ সামাজিক যে প্রকল্প রয়েছে মাদ্রাসার পড়ুয়াদের জন্য, বিশেষ করে স্কলারশিপ রয়েছে, এছাড়াও একাধিক যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলির সুবিধাও এই অনুমোদনহীন মাদ্রাসা যাকে খারিজ মাদ্রাসা বলা হচ্ছে এই মাদ্রাসাগুলি থেকে দেওয়া হচ্ছে নাকি। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন সময়ের যে নির্দেশিকা মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে জারি করা হয়, সেই নির্দেশিকাগুলিকে অনুমোদনহীন মাদ্রাসাগুলি গুরুত্ব দেয় নাকি বা কার্যকরী করে নাকি, সেটাই খতিয়ে দেখতে চাইছে রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তর। এবং সেই কারণেই এই দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম তিনি এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন বলেই নবান্ন সূত্রে খবর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম রাজ্যে সরকার পালাবদলের পরপরই মাদ্রাসা দপ্তরের তরফে বিভিন্ন জেলা শাসকদের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল, যে রিপোর্টে বলা হয়েছিল যে রাজ্যে কতগুলি করে অনুমোদন রয়েছে মাদ্রাসার আর কতগুলি অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে, যেখানে প্রায় রিপোর্ট এসে এখানে দেখা গেছে প্রায়, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, 600-র কাছাকাছি গভর্নমেন্টের অর্থাৎ রাজ্য সরকারের অনুমোদনযুক্ত মাদ্রাসা রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে 600-রও বেশি অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে। আর এই যে অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে সেখানেই রাজ্য জানতে চাইছে যে এই মাদ্রাসাগুলিতে আদেও সরকারি পাঠ্যক্রম, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় নাকি। সেই কারণে গত 23শে জুন বিধানসভায় এই খারিজ মাদ্রাসা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাব। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। নজরে খারিজ মাদ্রাসা। সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর রয়েছে, এই 12 জেলার মধ্যে কোন কোন জেলাগুলো রয়েছে, কোথায় কোথায় পরিদর্শন হবে? দেখো, 12টি জেলার মধ্যে যেটি দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাই সীমান্তবর্তী জেলা, এবং এই সীমান্তবর্তী জেলার মাদ্রাসাগুলির ওপরেই বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। কোন কোন জেলা দেখা যাচ্ছে? কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা। এই জেলায় একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী আগামী 15ই জুলাইয়ের মধ্যে যে জেলা ভিত্তিক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাদের রিপোর্ট দিতে হবে। আবারও বলছি, জেলাগুলি যেখানে দেখতেই পাচ্ছ বেশিরভাগই হচ্ছে সীমান্তবর্তী জেলা। কোচবিহার জেলা রয়েছে, উত্তর দিনাজপুর জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা রয়েছে। অর্থাৎ যে জেলাগুলি থেকে অনেক সময় অভিযোগ উঠে আসে, যে অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ উঠে আসে, সেখানে বারবারই এই 4 জেলার নাম উঠে এসেছে। আর এবার এই 4 জেলাগুলি মাদ্রাসাগুলি যেমন রয়েছে তেমনি রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে,
পশ্চিম মেদিনীপুর রয়েছে, এর পাশাপাশি হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, অর্থাৎ রাজ্যের 12টি জেলাতেই বিশেষভাবে নজর দিতে চাইছে রাজ্য। এবং সেই কারণেই এই রাজ্যের 12টি জেলায় অনুমোদনহীন যে মাদ্রাসাগুলি রয়েছে, অর্থাৎ যাকে খারিজি মাদ্রাসা বলা হচ্ছে, সেই মাদ্রাসাগুলি পরিদর্শন করা হবে এবং রিপোর্ট দেবে মাদ্রাসা দপ্তরকে। 15ই জুলাইয়ের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ, আরো একবার জানতে চাইবো যে এই যে মাদ্রাসা পরিদর্শন হবে সেক্ষেত্রে নবান্নর তরফে কি বলা হয়েছে, ডেডলাইন কবে বেঁধে দেওয়া হয়েছে, এই কাজ শেষ কবের মধ্যে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফে? দেখো, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব যে নির্দেশিকা জারি করেছেন সেখানে তারা জানাচ্ছেন যে প্রত্যেকটি জেলায় 2 জন করে WBCS অফিসার বা তার সমমর্যাদার আধিকারিকরা এই কাজটি শুরু করবেন। আগামী সোমবার থেকে তারা পরিদর্শনে বেরোচ্ছেন। কোন জেলায় কোন অফিসার এই পরিদর্শনে কাজ করবেন এবং রিপোর্ট দেবেন তার বিস্তারিত নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে মাদ্রাসা দপ্তরের তরফে, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলায় 2 জন, আবার কোনো কোনো জেলায় 3 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। জেলা শাসকদের বলা হয়েছে এই যে অফিসাররা যারা পরিদর্শনে যাবেন তাদেরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করার জন্য জেলার অফিসারদেরও দিতে হবে। অর্থাৎ রাজ্য সরকার গোটা বিষয়টিতেই এবার কড়াকড়ি নজর দিচ্ছে এবং সেই কারণেই 15ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে যাদেরকে, অর্থাৎ যে সমস্ত WBCS অফিসারদের রাখা হয়েছে কমিটিতে যারা জেলায় জেলায় পরিদর্শনে যাবেন, তারা আগামী 15ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেবে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের প্রধান সচিবকে। এবং সূত্র মারফত খবর, সেই রিপোর্ট পাওয়ার পরেই নবান্নের রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের কাছে সেই রিপোর্ট পৌঁছে যাবে এবং তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর এবার যে খবরে নজর রাখবো, বিমানবন্দরের ভেতরে মসজিদের নমাজ বন্ধ। আজ থেকে বিমানবন্দরের মসজিদের নমাজ বন্ধ। বিমানবন্দরের ভেতরে বাঁকড়া মসজিদের নমাজ বন্ধ। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। এবার মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, এই রানওয়ে সম্প্রসারণের জন্য মসজিদ সরানোর পরিকল্পনা করা হয়েছিল, এবার সে অনুযায়ী পদক্ষেপ। একবারে শনিবার থেকে কলকাতা বিমানবন্দর সেখানে কিন্তু মসজিদে নামাজ পড়া বন্ধ, এমনটাই বলা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে, এটাকে 136 বছরের পুরনো যে মসজিদ, সেখানে কিন্তু আজ থেকে কিন্তু বন্ধ করা হলো এন্ট্রি পাস, এবং বন্ধ যেমন করা হলো এন্ট্রি পাস দেওয়া। এবং তার কারণ একটাই কারণ যে কলকাতা বিমানবন্দরের ভিতরে যে নামাজ পাঠ করা বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে অবস্থিত 136 বছর এই পুরনো বাঁকড়া মসজিদ, যেটা নিরাপত্তার কারণে বিমানবন্দরের যে সীমানা সেখানে কিন্তু অবস্থান। সেখানে তার পরবর্তী ক্ষেত্রে বলা হলো কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আসার পরবর্তী থেকে বলা হলো এখানে নামাজ পড়া কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে জরুরি অবতরণের ক্ষেত্রে বড় বাধা হয়ে কিন্তু এই মসজিদের কারণে ধরা ছিল। দ্বিতীয় বিমানবন্দরের কাজও সেখানে বন্ধ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে একাধিক টাল বাহানা থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া গেছিল এবং বলা হয়েছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী কি পদক্ষেপ নেবে। কেন্দ্র সরকারের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী তারা গাইডলাইন মেনে চলবে এমনটা স্পষ্ট করেছিল। কিন্তু দেখা গেল যে বিমানবন্দরের ভিতরের যে রানওয়ের কাছে যে দ্বিতীয় রানওয়ের কাছে নামাজ পড়ার যে মসজিদ, সেখানে নামাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ সেখানে বেশ কিছু কাজ সম্প্রসারণ বাকি রয়েছে এবং সেখানে নিরাপত্তাজনিত কারণ রয়েছে এমনটা উল্লেখ করা হয়েছে। সেই কারণেই শনিবার থেকে সকাল থেকে দেখা গেল সেখানে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে এবং গোটা বিষয় বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু স্পষ্ট করবে। বেশ, ধন্যবাদ অনুপ। পরিবর্তনের বাংলায় আরেক পরিবর্তন। উন্নয়নের উড়ানে আর বাধা থাকছে না। রাজনৈতিক সদিচ্ছায় কেটেছে কয়েক দশকের জট। 28 মে এক্সক্লুসিভলি এই খবর আমরা দেখিয়েছিলাম। এবার আরেকটা এক্সক্লুসিভ খবর, কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু। দেখুন একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেকেন্ডারি রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু। দেখুন একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলে স্পষ্ট হয়ে যাবে সেকেন্ড রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। দেখুন রানওয়েতে নির্মাণ সামগ্রী, রানওয়েতে কাজের জন্য আর্থ মুভার, কলকাতা বিমানবন্দরে সেকেন্ডারি রানওয়েতে
নির্মাণ সামগ্রী আছে, আর কুবার আছে। আবার দেখুন মাটি স্তূপ, মাটি খোঁড়া হয়েছে, মাটি খুঁড়ে তোলা হয়েছে মাটি স্তূপ। আর ওপাশে দেখুন দূরে রাখা রয়েছে আর্থ মুভার, নির্মাণ সামগ্রী, সেগুলো রাখা রয়েছে। অর্থাৎ মাটি খোঁড়া হচ্ছে, কাজ হচ্ছে, যা থেকে স্পষ্ট এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে নির্মাণের কাজ তো চলছে। আর্থ মুভার, নারায়ণতে নির্মাণ সামগ্রী, কেন? তার কারণ এখানে কাজ চলছে। পরের ছবি দেখুন, প্রথম রানওয়ে দিয়ে, পরের ছবি, প্রথম রানওয়ে দিয়ে যখন ফ্লাইট টেক অফ করছে সেই সময় দেখা যাচ্ছে দেখুন সেকেন্ডারি রানওয়ের পাশে এই যে মসজিদ, মসজিদের ঠিক পাশে এইখানে দেখুন এই রানওয়ে বাড়ানোর কাজ চলছে। এইখানে একটু আরেকটু বাদিকটা দেখুন, ওইখানে মাটির স্তূপ পড়ে রয়েছে, কিছু মাটির স্তূপ পড়ে রয়েছে। মানে কাজ এত দূর হয়ে এসেছে, একদম মসজিদের কাজ পর্যন্ত কাজ চলছে, এত দূর পর্যন্ত কাজ হয়ে এসেছে, মাটি খোঁড়া হয়েছে। গ্রাফিক্যালি দেখুন, এই হলো সেকেন্ড রানওয়ে, এই হলো বাঁকড়া মসজিদ, বিমানবন্দরের বাউন্ডারি থেকে 150 মিটার দূরত্ব। এইখানে দেখুন এই সেকেন্ড রানওয়ের পাশে, ওপাশে প্রাইমারি রানওয়ে দূরে যেটা দেখছেন, আর এই সেকেন্ডারি রানওয়ে থেকে ঠিক সামনে আরেকটু প্লে করলে আমরা বুঝবো, এই বাঁকড়া মসজিদ থেকে দূরত্ব 165 মিটারের। মানে সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটারের। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে রানওয়ে শেষ হওয়ার পরের 240 মিটার পর্যন্ত কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারবে না। অথচ এখানে এই সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হয়েছে তার ঠিক 165 মিটার পরেই বাঁকড়া মসজিদ। এই সেকেন্ড রানওয়েতে কাজ হচ্ছে দেখুন, আর্থ মুভার দেখা যাচ্ছে এখানেই, এবং এই যে কাজ হচ্ছে দেখুন পাথর রাখা রয়েছে। পাথর কেন? আপনাদের একটু আগেই বলছিলাম যে প্রথমে মাটি খুঁড়ে পাথর দিয়ে একটা বেস তৈরি করতে হয়, কারণ মাটি নরম, সেক্ষেত্রে রানওয়েতে প্লেনের চাকা বসে যেতে পারে। দেখুন মসজিদ, যে মসজিদের কথা আপনাদের একটু আগেই বলছিলাম, সেকেন্ডারি রানওয়েতে সেই মসজিদ, তার ঠিক আগে পর্যন্ত কাজ চলছে, ঠিক মসজিদের আগে পর্যন্ত কাজ চলছে। অর্থাৎ প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে, রানওয়ের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পাথরও রাখা রয়েছে পাশেই, পাথরও পাশেই রাখা রয়েছে, কারণ মাটি খোঁড়ার পরেই তো সেখানে পাথরের বেস, একটা পাথরের বেড তৈরি করা হবে। পাথরের বেড বসানোর পর তারপর আরসিসি বা রানওয়ে কন্ডিশন কোড মেনে রানওয়ে তৈরির কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক কাজটুকু সেরে ফেলা হয়েছে। কোন জায়গায় কাজ হচ্ছে গ্রাফিক্যালি আপনাদের আবার সেই ছবিটা দেখাই, গ্রাফিক্যালি দেখাই কোন জায়গায় মসজিদ, কোন জায়গায় রয়েছে রানওয়ে। এই দেখুন, যেখানে রানওয়ে, সেকেন্ডারি রানওয়ে যেখানে শেষ হচ্ছে তার 165 মিটারের মধ্যে বাঁকড়া মসজিদ। আর ওই মাঝখানে যে জায়গাটা আমরা অ্যারো দিয়ে 165 মিটার দেখাচ্ছি, সেখানে কাজ চলছে, সেখানে মাটি খোঁড়া হচ্ছে, সেখানে পাথর রাখা হয়েছে, কিছু পাশে কিছু পাথর রাখা হয়েছে। ওই যে বললাম মাটি খোঁড়ার পর একটা পাথরের বেড তৈরি করতে হয়, তার জন্য পাথর রাখা রয়েছে। এবং রয়েছে আর্থ মুভার, যা দিয়ে মাটি খোঁড়া হয়, কনস্ট্রাকশনের কাজ করা হয়, যা দিয়ে সেই সব নির্মাণ সামগ্রী, সেই সব রয়ে গিয়েছে ওখানে। এই মসজিদটি যদি এখানে না থাকে, অর্থাৎ যদি এটা সরানো হয়, তাহলে কি হবে দেখুন গ্রাফিক্যালি। প্রাইমারি রানওয়ের পাশে সেকেন্ডারি রানওয়ে, যেটা প্রাইমারি রানওয়ের মতোই লম্বা, মাঝখানে মসজিদ নেই। এই মসজিদটি সরানোর কথা আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের, সেই এক্সক্লুসিভ নিউজের কথা বলছিলাম আপনাদের। কেন সরাতে হবে এই মসজিদ? কারণ নিয়ম অনুযায়ী রানওয়ে থেকে সোজাসুজি অন্তত 240 মিটার দূরত্ব ফাঁকা রাখতে হয়, কোনো স্ট্রাকচার রাখা যায় না সেখানে। কিন্তু সেকেন্ডারি রানওয়ে থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটার। মসজিদ সরানোর অনুমতি পেলেই রানওয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, যে কাজ এখন চলছে। দেখুন মসজিদের ঠিক কাছ পর্যন্ত, ঠিক কাছেই সেখানে রানওয়ে বাড়ানোর কাজ চলছে, সেখানে মাটির স্তূপ রাখা রয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ,
কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নের উড়ানের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। কয়েক দশকের জট কেটেছে রাজনৈতিক সদিচ্ছায়। সেকেন্ড রানওয়ে আরো লম্বা করার কাজ শুরু হয়ে গেছে। মসজিদটি সরলে বা সরানোর অনুমতি পেলে তারপরেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মসজিদটি সরলে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। দেখুন, ঠিক এইরকম ভাবে সেকেন্ড রানওয়েতে তাহলে কি হবে, বড় যাত্রীবাহী বিমান নামায় আর কোনো বাধা থাকবে না। বোয়িং 787, এয়ারবাস A330 নামতে পারবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিকে টক্কর দেবে কলকাতা। তাই সেকেন্ড রানওয়েকেও বিশ্বমানের করার কাজ শুরু হয়ে গেছে। এবার শুধু মসজিদ সরানোর অনুমতি পেলেই পুরো দমে চলবে কাজ, তৈরি হয়ে যাবে রানওয়ে। যে কাজ আমরা দেখছি, এই কাজ কিসের কাজ, কি কাজ হচ্ছে এখানে? আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, এবং বিগত কয়েকদিন ধরে তুমি জানো যে বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের ব্যাপারে আলোচনা চলছে, এবং রানওয়ের কাছে থাকা এক ধর্মীয় স্থান সেটাকে সরানো নিয়েও শুরু হয়েছে আলোচনা। তো এই অবস্থার মধ্যে সেকেন্ডারি রানওয়েকে সম্পূর্ণভাবে আরো বেশি অপারেশনাল করতে চাইছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েটি আরো ভালোভাবে ব্যবহারের লক্ষ্যে সেটার এক প্রান্তের উপরের যে আবরণ সেটা সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। এর ফলে রানওয়ের যে ঘর্ষণের মাত্রা ঠিক থাকবে এবং সমস্ত রকম আবহাওয়াতেই রানওয়ে ব্যবহার করা যাবে। মেরামতি কিংবা অন্য কোনো কারণে যদি মূল রানওয়ে বন্ধ থাকে, তাহলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই সেকেন্ডারি রানওয়ে ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধাই তৈরি হবে না। এবং তুমি জানো যে গত কয়েকদিনে বিমানবন্দরে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে, এবং ডাবল ইঞ্জিন সরকারে বলা হচ্ছে যে আরো অনেক ফ্লাইট যারা রয়েছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। ফলে এর ফলে বিমানবন্দরের সুরক্ষা পরিকাঠামোকে যদি মজবুত করতে হয়, তাহলে এই রানওয়েগুলোর সম্প্রসারণ এবং একই সঙ্গে রানওয়েগুলিকে অলওয়েদারের জন্য উপযুক্ত করে তুলতে হবে, এবং সেই কাজই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি রানওয়ের কাছে থাকা ওই ধর্মীয় স্থান যদি সরে যায়, তাহলে এই রানওয়ে পুরোপুরিভাবে সম্প্রসারণের ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। ফলে এক্ষেত্রে আগে থেকেই কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এগিয়ে রাখতে চাইছে। কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে আটকবার তারা সেগুলো এখানে নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে পাথর সেগুলো পৌঁছেছে, যাতে ওই রোড টপটাকে তৈরি করতে পারা যায়। ফলে সব মিলিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা বিমানবন্দরের ভেতরে রানওয়ে সম্প্রসারণের যে কাজের যে গতি সেটা এসছে, সেটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মানে কাজ এগিয়ে রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ, অর্থাৎ মসজিদ সরানোর অনুমতি পেলেই কাজ সম্পূর্ণ করা যাবে। কতটা কাজ এগিয়ে রাখছে, কতটা কাজ এগিয়ে রাখা হচ্ছে এখনো পর্যন্ত, দেখুন আপনাদের দেখাচ্ছিলাম। এই হলো সেই মসজিদ, সেকেন্ডারি রানওয়েতে মসজিদ। আর এবার দেখুন, এই পর্যন্ত কাজ হয়ে আছে। আমি যদি স্ক্রিনের লেফট সাইড অর্থাৎ বাঁ দিক দেখি, সেই পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেছে, অর্থাৎ কাজ এগোনো হয়েছে এই পর্যন্ত। আর স্ক্রিনের একদম ডান দিকে দেখুন, এইখানে মসজিদ, অর্থাৎ মসজিদের খুব কাছে পর্যন্ত মাটি খোঁড়ার কাজ হয়ে গেছে। এবং মাটি খোঁড়ার পর তারপরে মাটি তোলার পর সেখানে পাথর বসানো হবে, পাথরের বেড, এবং তারপর আরসিসি মেনে শুরু হবে রানওয়ের কাজ। অর্থাৎ অনুমতি মিললেই কাজ সম্পূর্ণ করা যাবে। এই মসজিদ সরানোর অনুমতি পেলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মসজিদটি সরলে প্রকৃত অর্থে আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। আরজিকর মামলায় ভিসেরা তদন্তে সিবিআই। আরজিকর তদন্তে ভিসেরার রিপোর্ট নিয়ে অভিযোগ, ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগ। এবার আরজিকর মামলায় ভিসেরা তদন্তে সিবিআই। আমাদের সঙ্গে অমিত রয়েছেন, প্রতিনিধি অমিত। দেখো, নির্যাতিতের পরিবারের তরফে শিয়ালদা আদালত জমা দিয়েছিলেন, বা সেই চিঠি জমা দিয়ে তারা জানিয়েছিলেন যে ফরেন্সিক স্টেট ফরেন্সিক ল্যাবের প্রাক্তন কোনো কর্মী তাদেরকে চিঠি জানিয়েছে যে নির্যাতিতের ভিতরে সংগ্রহ করা হয়েছে তা বিকৃত করা হয়েছে, এবং সেই আবেদনের ভিত্তিতে সিবিআইকে সেটি ইনভেস্টিগেশন করার অর্ডার দিয়েছে শিয়ালদা আদালত। জানিয়ে রাখবো, রি-ইনভেস্টিগেশন যেটা শুরু হয়েছে, অর্থাৎ যে মূল তদন্ত যেটা চালানো হচ্ছে সিবিআই তরফে, তার সাথেই এই চিঠিতে যে অভিযোগ উঠে আসছে সেই চিঠির অভিযোগের সত্যতা যাচাই করে ৩০ জেলার সিবিআইকে শিয়ালদা আদালতে প্রাথমিক একটা রিপোর্ট দিতে হবে। এবং চিঠিটা ইতিমধ্যেই শিয়ালদা কোর্টের জিআরওকে ইতিমধ্যেই সম্বন্ধ অবস্থাতেই সিবিআই এর কাছে তদন্তকারী অফিসারের কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দিয়ে শিয়ালদা আদালত। ধন্যবাদ অমিত। কামদুনির পরিবারকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
কান্দুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কান্দুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল, আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফায়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকবে। নিজে জিতেছেন, দলকে জিতিয়েছেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। লোকসভা রাজ্যসভায় এনডিএর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আর এইসব দেখে অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী যেন নরেন্দ্র মোদীর মেসি। মেসি গোল করেন, গোল করান, ফুটবল মাঠে মেসি মানেই ম্যাজিক। অনেকে বলছেন 4 মে থেকে বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারী যেন মেসির ফর্মে, মোদির মেসি শুভেন্দু। দু 2014 থেকে দেশে মোদী সরকার, একের পর এক ভোটে মোদী ম্যাজিক, গেরুয়া ঝড়। কেন্দ্রে ক্ষমতায়, একের পর এক রাজ্যেও জয়, পূর্ব থেকে পশ্চিম, পদ্ম যেন অপ্রতিরোধ্য। তারপরেও বিজেপির অনেকেই মনে করেন বঙ্গ জয়ের মধ্যে যেন কুছ খাস হ্যায়। রাজ্য তো কতই জেতে বিজেপি, কিন্তু একটা রাজ্য জিতে এতগুলো সাংসদ জিতে নেওয়া এ কি যে সে ব্যাপার? বাংলা জিতে শুধুমাত্র একটা রাজ্য নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাপ্তির ডালা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, সেখানে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ, বাংলা জুড়ে পদ্মের চাষ। প্রথমে বাংলা জয়, এ এমনই জয় যে প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। তাদের 20 জন লোকসভার সাংসদ চাইছেন এনডিএতে যোগ দিতে। লোকসভার পর রাজ্যসভা, তৃণমূলের 3 সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার বিজেপির টিকিটে তাঁরা রাজ্যসভায়, সংসদে মোদীর জোর আরো বেড়ে গেল। পদ্মের দীর্ঘদিনের ইস্যু, অভিন্ন দেওয়ানি বিধি, সেটাও পূরণের পথে শুভেন্দু অধিকারীর সরকার। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যেই চিকেন স্নেক। অতীতে মোদী সরকার বারবারই অভিযোগ করেছে তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না, অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। বাংলা জিতে মোদী সরকারের সেই পথ সুগম করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে জমি দিয়ে দিয়েছেন বিএসএফকে। शुभेंदु जी को बहुत बहुत साधुवाद, अभिनंदन और बधाई देना चाहता हूं। वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहाँ पर लागू होने वाला है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे।
লড়াইটা ছিল অত্যন্ত কঠিন, সেখানেই দুরন্ত সাফল্য। তারপর থেকে যা যা হয়েছে তা বিজেপি কোনো রাজ্য থেকেই পায়নি। একটা রাজ্যে ক্ষমতায় এসে বিধায়কের পাশাপাশি এতজন সাংসদও যে এনডিএ পেতে পারে তা বিজেপির কেই বা ভেবেছিলেন? সেই কারণেই অনেকে বলছেন শুভেন্দু যেন মোদির মেসি। দেখুন, নরেন্দ্র মোদী যেমন রাতে দিনে ঘুমোয়নি, একদিনও ছুটি নেয়নি, শুভেন্দু বাবুকেও আমি গত 5 বছর ফলো আপ করে আমি কখনো ছুটি নিয়েছেন বলে এটা আমি দেখিনি। তো একটা মানুষ এক টানা 24 ঘন্টা ধরে করে যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষের যদি ইন্টেনশন থাকে, মানুষের যদি ইচ্ছে থাকে, দেখতে পাচ্ছেন তো পর পর আসছে। নিউজ 18 বাংলা।